টিকেটের জন্য সৌদি প্রবাসীদের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট। দুই শিশুর অধিকার রক্ষায় মধ্যরাতে বসল হাইকোর্ট। কানাডা, অস্ট্রেলিয়ায় বাড়ি পাওয়া গেল স্বাস্থ্যের হিসাব সহকারীর, তদন্ত চলছে দুদকে। ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড। এবং করোনায় আরও 23 জনের মৃত্যু, মহামারীতেও কমছে না অপরাধ। দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাইখুল মাশায়েক। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। প্রবাসীদের ভিসা ও ইকামার মেয়াদ দেখে টোকেন দেবে সৌদিয়া এয়ারলাইন্স। এক্ষেত্রে যার মেয়াদ যত কম তিনি তত আগে টোকেন পাবেন। অন্যদিকে তথ্য ঘাটতিতে সৃষ্ট জটিলতায় ক্ষুব্ধ প্রবাসীরা। তাদের দাবি সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হোক। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ঘোষণা ছিল 4 অক্টোবর থেকে নতুন করে টোকেন দেবে সৌদি এয়ারলাইন্স। সে অনুযায়ী ভোর থেকেই সোনারগাঁও হোটেলের সামনে প্রবাসীদের ভিড়। ধারণার চেয়েও বেশি উপস্থিতিতে টোকেন কতজন পাবেন এ নিয়ে নতুন শঙ্কা, হট্টগোল, বিশৃঙ্খলা। দেয়াল টপকে ভাঙা গেট পেরিয়ে হোটেলে ঢোকা সবারই চাওয়া কেবল একটি টোকেন। হোটেলের বাইরে আশপাশের এলাকায়ও প্রবাসীদের দীর্ঘ অপেক্ষা। সকালে আগের দেয়া টোকেনের যাত্রীদের টিকিট দেওয়ার পাশাপাশি নতুন করে কিছু টোকেন দেওয়া হয়। তবে প্রবাসীদের বাড়তি উপস্থিতি হট্টগোলে আবার তা বন্ধ হয়ে যায়। এতেই ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন টোকেন প্রত্যাশীরা। কাদের টোকেন দেওয়া হবে, কতজন পাবেন, কতদিন এই কার্যক্রম চলবে তা জানা না থাকায় এ ভিড়। কফিলের মাধ্যমে যারা ভিসা ইকামার মেয়াদ বাড়াতে পারছেন না তারাও শামিল আন্দোলনে। তথ্যের ঘাটতি আর টিকিট প্রসেসিংয়ে সমন্বয় নেই, অভিযোগ আন্দোলনকারীদের। অন্যদিকে একসাথে এত মানুষ উপস্থিত হবেন ধারণা বা পরিকল্পনাই ছিল না সৌদি এয়ারলাইন্সের। এই গেট থেকে এই গেট, এই গেট থেকে এই গেট, কুকুরের মতন আমরা ঘুরতেছি, আমাদের কোনো মূল্য দিচ্ছে না। তারা বলে 29 তারিখ, বলে 4 তারিখ। এটা বলার কারণে কাকে দিবে, কয়জনকে দিবে কোনো নির্দিষ্ট তারিখ বলা হয় না। আকামা বানাইতে পারতেছে না, লাল পড়ি রয়েছে, এরাও আসছে। যাদের 10 তারিখে ভিসা আছে তারাও আসছে। এখানে মিক্স চলে আইসা এখানে ভেজাল হয়েছে। যে বাড়াই আছে আর কইতো তোমরা অমুকে যে ভিসা আকামা বাড়াই আছে তারা অমুকের গেটে যাও, তো এই প্রবলেমটা কিচ্ছু হইতো না। প্রবাসীদের দাবির মুখে সৌদি এয়ারলাইন্সের নতুন সিদ্ধান্ত, ভিসা ইকামার মেয়াদ দেখে দেয়া হবে টোকেন। ফর্মে আপনার এখানে আছে আপনার নাম, ভিসার মেয়াদ কবে শেষ হচ্ছে এবং আপনার মোবাইল নাম্বার। এটা ফর্মটা ফিল আপ করবেন সবাই। ফিল আপ করে এটা আমরা নিয়ে এখান থেকে আমরা এটার উপর কাজ করব। যাদের ভিসার মেয়াদ আগে শেষ হচ্ছে তাদেরকে আমরা ডাকবো। নতুন সিদ্ধান্ত মেনে একদিকে যখন টোকেন প্রত্যাশীদের অনেকে ফর্ম পূরণে ব্যস্ত, বিক্ষোভকারীদের একাংশ তখনও অবরোধ আন্দোলনে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দুই এতিম শিশুকে নিজের বাসায় ঢোকার ব্যবস্থা করতে মধ্যরাতেই বসেছিল হাইকোর্ট। রাতেই হাইকোর্টের শতপ্রণোদিত আদেশ কার্যকর করে পুলিশ। বিরল এই ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে। ধানমন্ডির একটি বাসায় দুই শিশুকে ঢুকতে দিচ্ছিল না তাদের আপন চাচা। আলোচিত দুই শিশু নাহিয়ান ও আদিয়ান সাবেক অ্যাটর্নি জেনারেল মরহুম KS নবীর পৌত্র। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। রাজধানীর ধানমন্ডির 6-এর 4তলা এই বাড়িটি সাবেক অ্যাটর্নি জেনারেল মরহুম KS নবীর। 1996 থেকে 1998 মেয়াদে তিনি ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বাড়িটি এখনও তার নামেই। KS নবীর 2 ছেলে ও 1 মেয়ে। ছোট ছেলে সিরাতুন নবী গত 10 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুর 4 দিন আগে ধানমন্ডি থানা পুলিশ সিরাতুন নবীকে মারাত্মক অসুস্থ অবস্থায় এই বাসা থেকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। লক খুলে পরবর্তী ঘরে প্রবেশ করে দেখি যে উনি সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়ে আছে, ওনার মুখ দিয়ে রক্ত নির্গত হচ্ছে এবং ওনার আত্মীয় স্বজনকে নক করি, ওনার ভাইকে নক করি, তখন তাদেরকে পাওয়া যায়নি, তারা খোঁজখবর রাখেনি। সিরাতুন নবীর মৃত্যুর পর তার 2 ছেলে কাজী নাহিয়ান নবী ও আদিয়ান নবী তাদের মায়ের সাথে থাকতে শুরু করে। শিশু দুটির বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয় অনেক আগেই। গত 2 অক্টোবর শিশু দুটি তাদের বাবার বাসায় ফিরে আসলে আইনি মারপ্যাচ দেখিয়ে তাদের ঢুকতে দিচ্ছিল না আপন চাচা সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী রেহান নবী। উনি কি বের হয়ে গেছেন রেহান নবী? আমার ডিউটি শুরু হয়েছে 9টার সময়। এর মধ্যে আর পান নাই? জি না। শনিবার রাতে 71 টিভিতে শিশু দুটির বাসায় ঢুকতে না দেওয়ার বিষয়ে একটি সংবাদ প্রচারিত হয়। পরে 71 জার্নাল অনুষ্ঠানে এ বিষয়ে আলোচনার সময় মধ্যরাতে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত আদেশ দেন। আদেশে এতিম 2 শিশুকে তাদের বাসায় ঢুকতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে নাহিয়ানদের না পেয়ে তার মার সাথে যোগাযোগ করি। পরবর্তীতে 2 শিশুপুত্র সহ তার মা হাজির হয় আমাদের এখানে। পরবর্তীতে আমরা মহামান্য আদালতের নির্দেশ মোতাবেক তাদেরকে তার পিতার ফ্ল্যাটে নিরাপদে পৌঁছে দেয়। আদেশ বাস্তবায়ন করে রোববার সকালে আদালতে প্রতিবেদন জমা দেন ধানমন্ডি থানার ওসি। পরে বিকেল 3টায় আদালত নতুন আদেশ দেন, তলব করেন 2 শিশু ও চাচা রেহান নবীকে। আদালত আমাদের ভূয়সী প্রশংসা করেছেন এবং আগামী 11 তারিখে 2 শিশু এবং তার চাচা 2 পক্ষকে হাজির থাকার জন্য নির্দেশনা প্রদান করিয়েছেন। এদিকে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কেএস নবীর বাসার সামনে অপেক্ষা করে বারবার বলা সত্ত্বেও দেখা করার বা কথা বলার সুযোগ হয়নি সুপ্রিম কোর্টের আইনজীবী কেএস রেহান নবীর সঙ্গে। বাসা থেকেও তিনি বের হননি। পরে রেহান নবী নিজেই কল করে জানান তিনি অসুস্থ, কথা বলতে পারবেন না। আপনি কাল পরশু ফোন দেন আপনি আমাকে, আমি আপনার সাথে পার্সোনালি কথা বলবো, ঠিক আছে? আমি একটু জ্বরে ভুগতেছি, বুঝছেন? 5 দিন ধরে আমি জ্বরে পড়ে আছি। আজকে আমার শরীরটা খুবই খারাপ এইসব ইনসিডেন্টে, বুঝছেন কি বলতেছি? তবে কিছুক্ষণের জন্য বের হয়ে কথা বলেছে কাজী নাহিয়ান নবী, কিন্তু সে ঘটনার বিস্তারিত বলেনি। এত দিনের কষ্ট, আমরা তো শুধু 2 দিন ধরে আমার বাসায় ঢুকতে পারি না, এইটার কষ্ট না, 3 বছরের কষ্ট। কালকে চাওয়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে এইটার আমাদের কথা শুনে ফেলেছে আমাদের সরকার। আমরা যেটা চেয়েছি সেটা দিয়ে দিয়েছে আমাদের। এইটা শোনার পরে আমার এই দেশের প্রতি গর্বিত লাগছে। 11 অক্টোবর হাইকোর্টে হাজির হওয়ার আগ পর্যন্ত ধানমন্ডি থানাকে আদালত শিশু দুটির নিরাপত্তা নিশ্চিত করার আদেশ দিয়েছেন। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। কত সম্পদের মালিক স্বাস্থ্য অধিদপ্তরের 4র্থ শ্রেণীর কর্মচারী আফজাল হোসেন, সেই হিসাব মেলাতে হিমশিম অবস্থা দুদকের। অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়ার 20টি ব্যাংকে তার টাকার সন্ধান পাওয়া গেছে। ওই 2 দেশে রয়েছে কয়েকটি বাড়ি। অন্যদিকে জেলবন্দি থেকেও বিদেশের সম্পদ বিক্রির চেষ্টা চালাচ্ছেন আফজাল। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। কানাডার অন্টারিও প্রদেশের স্কারব্রো গ্রাসিংটন ক্রিসেন্ট এলাকার এই বাড়িটি একজন বাংলাদেশের কার হতে পারে, এমন প্রশ্নের সহজ উত্তরে মাথায় আসে কোনো এক ব্যবসায়ী বা এমপি মন্ত্রীর। আসলে এই বাড়িটির মালিক স্বাস্থ্য অধিদপ্তরের 4র্থ শ্রেণীর কর্মচারী আফজাল হোসেন। এরই মধ্যে কানাডার বাড়ি বিক্রি করেছেন প্রায় 4 লাখ কানাডিয়ান ডলারে। এখানেই শেষ নয়, তথ্য বলছে আফজালের সম্পদ আছে অস্ট্রেলিয়াতেও। নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রেস্টন শহরের ক্যালাব্রিয়া স্ট্রিটের এই বাড়ির মালিকও বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সামান্য কর্মচারী আফজাল হোসেন। দুদকের হাতে বন্দী আফজাল এটিও বিক্রির চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি তার নামে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ এবং ওয়েলসে পোস্টাল স্টার্ট মিন্ট রোডের 7 নম্বর বাড়িটি ইতিমধ্যে বিক্রয় করে দিলেও নিউ সাউথ ওয়েলসের যে ক্যালব্রিয়াস রোডের 2 নম্বর বাড়িটি এখনো বিক্রি আছে, এইটা বিক্রি করতে এখনো পারেনি। আমরা চেষ্টা করছি যাতে এই যেই বাড়িটি বিক্রি করা হয়নি সেটি যাতে সে বিক্রি করতে না পারে, এই ব্যাপারে আমরা অস্ট্রেলিয়া পুলিশের সাথে যোগাযোগ করছি। স্বাস্থ্য অধিদপ্তরের 4র্থ শ্রেণীর কর্মচারী এই আফজাল হোসেন। তার স্ত্রী রুবিনও একই অধিদপ্তরের তারই মতো 4র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। 2019 সালের 27 জুন তাদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলাম। সে মামলায় দীর্ঘ পলাতক থাকার পর জামিন চাইতে গেলে আদালত আফজালকে জেলে পাঠান। এরপর 14 দিনের রিমান্ডে বিস্ময়কর নানা তথ্য পায় দুদক।
রুবিনা হককে গ্রেফতারের জন্য বিভিন্ন সংস্থার সহযোগিতা আমরা চেয়েছি এবং তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে। আমরা মনে করি যে তাকে খুঁজে পাওয়া যাবে এবং তাকে গ্রেফতার করা হবে। তৃতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করা আফজালের ঢাকার উত্তরার 2টি বহুতল ভবন এরই মধ্যে ক্রয় করেছে দুদক। রাজধানীতে তাদের আরও 3টি প্লটও ক্রয় করা হয়েছে। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে আফজাল রুবিনার। তাগুত সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিন হত্যার দায়ে 2 গৃহকর্মীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত এই আদেশ দেন। 2019 সালের 10 ফেব্রুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারে নিজ ফ্ল্যাটে খুন হন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিন। এ ঘটনায় নিহতের স্বামী ইসমাত কাদির গামা বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার 5 দিনের মাথায় গৃহকর্মী রীতা ও রুমাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত করে গত বছরের 8 জুলাই গৃহকর্মী রীতা আক্তার ওরফে স্বপ্না এবং রুমা ওরফে রেশমার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গত 9 ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার কাজ শুরু হয়। আদালতের কাছে দেয়া জবানবন্দিতে 2 আসামি জানায় খুন করার আগের দিনই তারা পরিকল্পনা করে। 10 ফেব্রুয়ারি মাহফুজা চৌধুরী খাওয়ার পর ঘুমিয়ে পড়লে দুজন মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। আদালতে তাদের অপরাধ প্রমাণ হওয়ায় 2 গৃহকর্মী রীতা আক্তার ওরফে স্বপ্না এবং রুমা ওরফে রেশমার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, গৃহকর্মী বেশে প্রতারক চক্রের হাতে নানা অপরাধ বেড়েছে রাজধানীতে। গৃহকর্মী নিয়োগে তাই সচেতন হতে হবে বাড়ির মালিকদের। আদালত গৃহকর্মী রাখার ক্ষেত্রে 6টি মতামত দিয়েছেন। এক হচ্ছে যে ভোটার আইডি কার্ড এবং তার নাম ঠিকানা সঠিক চেয়ারম্যান সনদ রাখতে হবে। যেই সরবরাহকারী প্রতিষ্ঠান নিয়োগ দেবে সেই সরবরাহকারী প্রতিষ্ঠানেরও নাম ঠিকানা রাখতে হবে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার। ন্যায় বিচার পেয়েছি। দেশের সরকার, আইন ব্যবস্থা, পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস ছিল। আজকে রায়ের মধ্যে দিয়ে সেটা আবার বহাল থাকলো। সন্তুষ্ট আমি তখনই হব যখন রায়ের পুরোপুরি কার্যকর হবে। তবে আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে। আমরা অসন্তুষ্ট এই রায়ে, সঠিক রায় হয়নি। আমরা মহামান্য হাইকোর্টে আপিল করব। আশাবাদী আমরা আপিলে আমরা সুবিচার পাবো এবং আমার আসামি নির্দোষ খালাস পাবো। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। এবার দেশের করোনা পরিস্থিতি জানাবো। দেশে করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো 5,300। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 1,125 জন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,68,690। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,587 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 2,81,656 জন। সারা দেশের 109টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 9,739টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 19,89,664। করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সহমর্মিতা প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টের করোনা পজিটিভ হওয়ার খবর জেনে তিনি ব্যথিত হয়েছেন। করোনা মহামারীর বিরুদ্ধে সবাই যুদ্ধ করছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের জনগণকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেন শেখ হাসিনা। করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের মানুষের পাশে বাংলাদেশের জনগণ সব সময় থাকবে বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী লিখেছেন, তার প্রত্যাশা করোনাকে জয় করে খুব শিগগিরই ডোনাল্ড ট্রাম্প আবারও দায়িত্বে ফিরবেন। সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ বেড়েছে। উদ্বেগজনক হারে বেড়েছে পারিবারিক সহিংসতা থেকে শুরু করে খুন, চাঁদাবাজি, কিশোর অপরাধ। এখনও করোনায় গড়ে 30 জন মারা যাচ্ছে প্রতিদিন। ভীতিকর এমন পরিস্থিতিতেও কেন বাড়ছে অপরাধ? মনিরুল ইসলাম মিটুর রিপোর্ট।
সিলেটের এমসি কলেজে গণধর্ষণের ঘটনা থেকে শুরু করে একের পর এক এমন অপরাধের অনেক খবরই সামনে আসছে। এমন ঘৃণ্য অপরাধের সঙ্গে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন থেকে শুরু করে চার্চের ফাদারও জড়িত। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত 9 মাসে সারা দেশে 975টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 43 জনকে। করোনার মতো ভয়াবহ ভাইরাস পৃথিবীর অনেক কিছু বদলে দিলেও বদলাতে পারেনি মানুষের অপরাধ প্রবণতাকে। লকডাউনের পর্যায়গুলি থেকে সরে আসছে সরকার, তখন মানুষের মধ্যে সাধারণ একটা ধারণা হলো যে এটা বোধহয় তত ভয়ঙ্কর না, বা যেটুকু খারাপ ছিল সে অবস্থা উত্তরণ ঘটে গেছে। সে কারণে মানুষ ধীরে ধীরে তার পুরনো রিপুগুলো, দুষ্ট মন, খারাপ চিন্তা সবকিছু আবার আগের অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। বছর শুরুর প্রথম 2 মাসে সারা দেশে গড়ে 18,000 মামলা হলেও করোনাকালে এপ্রিল থেকে জুন পর্যন্ত তা অনেকটা কমে আসে। এই সময় সারা দেশে গড়ে প্রতি মাসে মামলা হয়েছে 12,000, কিন্তু এরপর থেকে তা আবার ঊর্ধ্বমুখী। তাহলে আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে কিন্তু যদিও এখন বিচারের ঘটনাগুলো ঘটছে, কিন্তু সেগুলো অনেক দীর্ঘসূত্রিতার বিষয় আছে। সেখানে একটা বড় ধরনের সমস্যা আমাদের কিন্তু আছে। আইনগত দিক থেকে এখন যদিও অনেকটাই আমরা কাটিয়ে উঠেছি, অনেক স্ট্রং আইনও করা হচ্ছে, কিন্তু সেই আইনগুলো একটা বড় ফাঁক করা। করোনার সময়ও বেপরোয়া সাইবার অপরাধী এবং কিশোর গ্যাং। রাজধানীতেই ৬২টি কিশোর গ্যাংয়ের অস্তিত্ব খুঁজে পেয়েছে পুলিশ। অপরাধ দমনে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে ভূমিকা রাখার তাগিদ এই বিশ্লেষকদের। রাজনৈতিক কর্মী যাদের ক্ষমতার কাছাকাছি থাকে, যাদের মনে একটা বিশ্বাস থাকে আমি কোনো অপকর্ম করলেও আমার যারা মুরব্বী এদের ছত্রছায়া পাবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমার উপরে হাত দেবে না, এরকম যখন অবস্থার সৃষ্টি হয় তখন এরা উৎসাহিত হয়। মোরালিটি, এথিক্স এগুলো ক্রমান্বয়ে আমরা সব পর্যায়ে ধ্বংস করে ফেলছি। এর পরিণতি তো কখনো ভালো হবে না। সেই জায়গাটাতে কিভাবে আমরা ফিরে যেতে পারি সেটা ভাবতে হবে। সফল মানুষ নয়, সৎ মানুষ, সফল পুরুষ নয়, সৎ পুরুষ প্রয়োজন। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বাজিদ ইসলির বিরতি নেবার, এরপর আরো যা থাকছে। মানব পাচারে জড়িত 10 থেকে 12 জনের নামে রেড অ্যালার্ট জারি করছে সিআইডি। এবং ফের সরাসরি সিলেট লন্ডন ফ্লাইট চালু। টিকেটের জন্য সৌদি প্রবাসীদের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট। 2 শিশুর অধিকার রক্ষায় মধ্যরাতে বসল হাইকোর্ট। কানাডা, অস্ট্রেলিয়ায় বাড়ি পাওয়া গেল স্বাস্থ্যের হিসাব সহকারীর, তদন্ত চলছে দুদকে। ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যায় 2 গৃহকর্মীর মৃত্যুদণ্ড। এবং করোনায় আরো 23 জনের মৃত্যু, মহামারীতেও কমছে না অপরাধ। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সংবাদ শিরোনাম দেখছিলাম আরো একবার, আরো কিছু সংবাদ জানাবো। মানব পাচারে জড়িত 10 থেকে 12 জন গডফাদারের নামে রেড অ্যালার্ট জারি করতে যাচ্ছে সিআইডি। এ বিষয়ে দীর্ঘ তদন্তের পর বেরিয়ে এসেছে এদের নাম। 28 মে 2020 লিবিয়ার মিজদা শহরে জিম্মি করে রাখা বাংলাদেশি ও আফ্রিকান নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে লিবীয় সন্ত্রাসীরা। এতে 26 বাংলাদেশি নিহত ও 12 জন আহত হন। রক্তাক্ত আহতদের ডাস্টবিনে ফেলে রাখা হয়। এদের মধ্যে 9 জনকে আইওএমের সহায়তায় দেশে ফিরিয়ে এনেছে সিআইডি। সিআইডি কার্যালয়ে উপস্থিত ফিরিয়ে আনাদের বর্ণনায় উঠে আসে নির্মম নির্যাতনের সেই কাহিনী। গুলিটা লাগে গেছে মতন আমি শুয়ে রয়েছি কিন্তু আমি অজ্ঞান, এবার লাশ আমার উপরে পইরা রয়েছে, এই জন্য আমি আর কোনো গুলি লাগে নাই, কিন্তু আঁটুতে আগেই লাগেছে। হাসপাতালের লোকই মানে ডাস্টবিনে আমাকে ফালাই দেওয়া জায়গা। 5টা গুলি লাগছে, দেন 12 জন বাইচা আছে, সবার চাইতে অবস্থা খারাপ আমারই ছিল।
ভালো বেতনের আশ্বাস দিয়ে নানা দেশ ঘুরে দেশি বিদেশি দালালদের মাধ্যমে লিবিয়া পাঠানো হতো এসব বাংলাদেশিদের, কিন্তু বাস্তবে সেখানে ভালো বেতন তো মিলতই না, উল্টো নেমে আসতো চরম নির্যাতনের খড়গ। নির্যাতন থেকে বাঁচতে দেশীয় দালালদের কাছে পাঠানো হতো মুক্তিপণ। যাওয়ার পরে আমাদের উপর মারাত্মকভাবে টর্চারি শুরু করে। গিয়ে দেখে আরেকটা লাশ, মানে ওনারা এটা হলো আফ্রিকান লোকের লাশ, এরা বাইরে পিটিয়ে মেরে ফেলেছে। আবার আমাদেরকে বলে সোপ মানে আরবি ভাষা আর কি, দেখ যদি তো টাকা না দেস তোদের ওই অবস্থা হবে। $12,000 ওনারা প্রত্যেকজনকে দাবি করে। সিআইডি জানিয়েছে দেশি বিদেশি বিভিন্ন দালাল একসাথে এই মানব পাচারে জড়িত। এই ঘটনায় সিআইডি তদন্তাধীন 15টি মামলা এখন পর্যন্ত 44 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিদেশে অবস্থানরত দালাল ও মূল আসামিদের গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে অচিরেই রেড নোটিশ জারি করা হবে। লিবিয়া থেকে ফিরে আসাদের অনুরোধ, আর কোনো বাংলাদেশি যেন অবৈধভাবে লিবিয়া না যান। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের নথি বা ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে। বুধবার সকাল 10:30টার দিকে লাল কাপড়ে মুড়িয়ে মামলার রায়ের কপি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছানো হয়। বরগুনার জেলা ও দায়রা জজ আদালত থেকে এই ডেথ রেফারেন্স পাঠানো হয়েছে। রিফাত হত্যা মামলায় বিচারিক আদালত 30 সেপ্টেম্বর এক রায়ে নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 6 জনকে মৃত্যুদণ্ড দেয়। এছাড়া অন্য 4 আসামিকে খালাস দেওয়া হয়। মিন্নি ছাড়াও মৃত্যুদণ্ড পাওয়া যে 5 আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে তারা হলেন রিফাত ফরাজি, রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম, টিকটক হৃদয় ও মোহাম্মদ হাসান। গত বছর 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। গাজীপুরের কোনাবাড়িতে টেটলি এসিআই বাংলাদেশ লিমিটেডকে মেয়াদোত্তীর্ণ চা প্যাকেট জাত করার দায়ে 17 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুর থেকে এই অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। র্যাব জানায়, টেটলি এসিআই বাংলাদেশ লিমিটেড কারখানায় উৎপাদন মেয়াদ বাড়িয়ে চা প্যাকেজিং ও বাজারজাত করে আসছিল। বিষয়টি জানতে পেরে আদালত পরিচালনা করা হয়। সত্যতা পাওয়ায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম কারখানা কর্তৃপক্ষকে 17 লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করায় কারখানার অভিযান চলমান রয়েছে। গণতন্ত্রের নামে কোনো অপশক্তি দেশের শান্তি ও স্বস্তি নষ্টের অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আন্দোলনের নামে কোনো রকম সন্ত্রাস সৃষ্টি, জনভোগান্তি এবং জানমালের ক্ষতি সরকার মেনে নেবে না। যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা স্বাগত জানাই। গণতন্ত্রের নামে কোনো অপশক্তি দেশের বিদ্যমান শান্তি স্বস্তি নষ্ট করার অপচেষ্টা করলে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে। শুধু টিকা নয়, সাবধানতাই পারে করোনা ঠেকাতে। তাই টিকার উপর নির্ভর না করে স্বাস্থ্য সচেতনতার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। সকালে শিশু হাসপাতালে ভিটামিন A+ ক্যাম্পেইন উদ্বোধন করতে গিয়ে একথা বলেন তিনি। আগামী 17 অক্টোবর পর্যন্ত সারা দেশে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। এবার 2,20,00,000 শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য সরকারের। ইপিআই টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে অভিভাবকরা স্বাস্থ্যবিধি মেনে শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়াতে পারবেন। প্রত্যন্ত অঞ্চলে যেসব শিশু রয়েছে তাদেরও এই ক্যাম্পেইনের আওতায় আনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের প্রায় 1,20,000 সেন্টার রয়েছে, যে সেন্টারগুলোতে এই ভিটামিন A ক্যাপসুল ব্যবস্থা রয়েছে। সেখানে মায়েরা এসে ভিটামিন A খাওয়াতে পারবেন। এ সপ্তাহ না হলেও আগামী সপ্তাহের শুরুতে সিনেমা হল খোলার ব্যাপারে সিদ্ধান্ত হবে।
জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার সচিবালয়ে চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও প্রশিক্ষকদের সঙ্গে সভা শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। আসলে করোনা তো মরণঘাতী হিসাবে এখনো আছে, প্রতিদিন প্রায় 30 জন করে মৃত্যুবরণ করছে। এই বিষয়গুলো আরেকটু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। তবে অনির্দিষ্টকালের জন্য তো অবশ্যই সিনেমা হল বন্ধ রাখা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে আসন সংখ্যা পুনর্বিন্যাস করে এটি চালু করা যায়, এই মর্মে আমাদের সিদ্ধান্ত ছিল। আমরা এই সপ্তাহের মধ্যে বা আগামী সপ্তাহের শুরুতে আমরা পরিস্থিতি আবার পুনর্বিবেচনা করে কয় তারিখ থেকে খোলা যায় সে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। পথচারী এবং দোকানদার সবার কথা মাথায় রেখে ফুটপাত ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রোববার সচিবালয়ে আমার গ্রাম আমার শহর প্রকল্প নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। হকার তিনি বাংলাদেশের জনগণ, আর যিনি ফুটপাত ব্যবহার করেন তিনি বাংলাদেশের জনগণ। উভয় পক্ষের যে সমস্ত সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা এবং অপরচুনিটি যেগুলো আছে সেগুলোকে বিবেচনায় রেখে ইতিমধ্যে আমরা কাজ আরম্ভ করেছি এবং আমরা পেপার ওয়ার্ক করছি। সময় ব্যবধান ইনশাল্লাহ আমরা এই সমস্যাটাকে সমাধান করব। আগামীকাল সোমবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 অক্টোবর বিশ্ব শিশু দিবস এবং 5 থেকে 11 অক্টোবর বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উদযাপিত হবে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জানান, শিশু একাডেমি মিলনায়তনে মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের মোট জনসংখ্যার 40% শিশুর উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। 6 অক্টোবর জাতীয় কন্যা শিশু দিবসও উদযাপন করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, নারী ও শিশু নির্যাতন বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সুগম হলো আকাশপথে সিলেট থেকে সরাসরি লন্ডন যাত্রা। এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত একটি ফ্লাইট ছেড়ে যাবে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে। রোববার দুপুরে 2 শতাধিক যাত্রী নিয়ে সিলেট ছেড়ে গেছে প্রথম ফ্লাইট। সিলেট থেকে অনিল পালের ক্যামেরায় সজল ছত্রীর প্রতিবেদন। প্রবাসী অধ্যুষিত সিলেট, সরাসরি লন্ডন ফ্লাইট সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি। 2011 সালে সরাসরি ফ্লাইট চালু হলেও বিমানবন্দরে পর্যাপ্ত সুযোগ সুবিধার ঘাটতিতে তা বন্ধ হয়ে যায়। এরপর কয়েক দফা চেষ্টা করেও ধরে রাখা যায়নি এর ধারাবাহিকতা। রোববার বাংলাদেশ বিমানের সিলেট টু লন্ডন সরাসরি ফ্লাইট নতুন করে উদ্বোধন করলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। ইনশাল্লাহ লেট আস হোপ ফর দি বেস্ট। আমরা যত শীঘ্রই আমরা চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা, শুধু সিলেটের সাথে সাথে কক্সবাজার ইতিমধ্যে আমরা টেন্ডার ফ্লোট করেছি। আমরা চট্টগ্রামও আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সৈয়দপুরেও কাজে হাত দিয়েছি। বাড়তি ঝক্কি ছাড়া সিলেট থেকে সরাসরি লন্ডন যেতে পেরে প্রথম ফ্লাইটের যাত্রীদের মাঝে ছিল স্বস্তি। লন্ডন সরাসরি ফ্লাইট হচ্ছে, এতে আমরা খুব খুশি। সিলেট থেকে যাওয়ায় আমরা কষ্ট কম হইব, ঢাকা গিয়া তুইও অনেক কষ্ট হয়। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ ও সংস্কার কাজ ছাড়পত্র পেয়েছে। এতে ফ্লাইট নিয়ে ফের আশঙ্কার বদলে আশার আলোয় দেখা দিয়েছে। ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন হলো। আমার মনে হচ্ছে এটার কাজ সম্পূর্ণ হওয়ার পরে পুরোপুরি একটা বিশ্বের উন্নত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসাবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর স্বীকৃত হবে। দীর্ঘদিন পরে হলেও এটা যে শুরু হয়েছে এর জন্য আমি নগরবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বক্তব্য যেগুলো আসছে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে বুঝবো যে আমাদের সার্থকতা রয়েছে। সিলেট লন্ডন রুটে চলতি মাসে 2টি এবং নভেম্বর মাস থেকে প্রতি বুধবারে 1টি করে ফ্লাইট চলাচলের কথা রয়েছে। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা।
গাছ কার না প্রিয়? নানা ধরনের ফুল আর ফলের গাছে বাগান ভরিয়ে ফেলতে আনন্দ অনেকেরই। মানুষের সেই শখের যোগান দিতেই হবিগঞ্জে গড়ে উঠেছে নার্সারি গ্রাম। সে কথাই জানবো প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো তথ্য ছবিতে। ডেস্ক রিপোর্ট। এর পরিচিতি নার্সারি গ্রাম হিসেবে। এখানে গড়ে ওঠা নার্সারিগুলোতে ফুল ও ফল গাছের প্রাচুর্য গ্রামটিকে গড়ে তুলেছে বর্ণিল। কোথাও কোথাও চারা গাছেই ঝুলছে পাকা ফল, আবার কোথাও বাগান বিলাস, রঙন বা জবা মেতেছে রং ছড়ানোর প্রতিযোগিতায়। ১৬৫টি নার্সারিতে প্রায় ৩০০ প্রজাতিরও বেশি ফল ও ফুলের গাছ আছে। এখানকার উৎপাদিত ফুল ও ফলের চারা বিক্রি হয় হবিগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে। ইতোমধ্যে ২০০০ মানুষের কর্মসংস্থান হয়েছে এসব নার্সারিতে। ঋণ সহায়তা পেলে এই কাজের পরিধি বাড়াতে চান ব্যবসায়ীরা। আমি ১০ শতক জায়গার মধ্যে প্রথম নার্সারি শুরু করিয়া এই পর্যন্ত আমার ১০ কের জায়গার মধ্যে নার্সারি আছে। সুলভ মূল্যে খুব ভালো মানের গাছের চারা আমি সারা দেশেই বিক্রি করি। শুধু প্রয়োজনের তাগিদেই নয়, গাছের প্রতি ভালোবাসা থেকেও অনেকে বাগান করেন। ফুল ফলের গাছ লাগান নিজ বাড়ির আঙিনায়। সেই শখ থেকে তারা আসেন পরিবার নিয়ে পছন্দের চারা কিনতে। আমি প্রতি বছরই ১-২টা করে চারা লাগাই। আমি এই বছর ৪টি আমের চারা রোপণ করব আমার বাড়িতে। আজ এসেছি মূলত আমার ছেলের খুবই ইচ্ছে হয়েছে, সে কিছু গাছ কিনে নিয়ে যাবে। প্রতিটি বাড়ি বাড়ি যদি আমাদের এই বৃক্ষ থাকে, পরিবেশের জন্য খুবই উপকৃত। নার্সারিগুলোতে সফলভাবে চারা উৎপাদনের পাশে রয়েছে স্থানীয় কৃষি অফিস। কোনো কোনো নার্সারিতে কয়েক হাজার কয়েক লক্ষ চারা উৎপাদন করে বছরে। এগুলা আমরা উৎসাহী কৃষকদের মাধ্যমে আমরা এগুলা তাদেরকে বিতরণ করে থাকি। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো আরো একবার বাজিদ স্কিল বিরতি নেবার। অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। ওমরা পালন শুরু, খুলে দেওয়া হয়েছে মসজিদুল হারাম। এবং ফুটবলের উন্নয়নে আরো কাজ করার প্রতিশ্রুতি কাজী সালাউদ্দিনের। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেশের বাইরের খবর জানাবো। পবিত্র ওমরা পালনের জন্য আজ থেকে খুলে দেওয়া হয়েছে মসজিদুল হারাম। প্রথম ধাপের ওমরা পালনকারীদের জন্য রোববার স্থানীয় সময় সকাল ৬টায় মক্কার মসজিদুল হারাম খুলে দেওয়া হয়। তবে মুসল্লিদের মানতে হবে স্বাস্থ্যবিধি। মসজিদের প্রবেশ পথে এবং ভেতরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে থার্মাল ক্যামেরা, যাতে নিয়মিত তাপমাত্রা পর্যবেক্ষণ করে প্রয়োজনে জরুরি সতর্কতা জারি করা যায়। এবার ৩ ধাপে ওমরা পালন করা যাবে। প্রথম ধাপে সৌদি নাগরিক ও সেখানে বসবাসরত বিদেশি সহ ৬,০০০ নাগরিক সুযোগ পাচ্ছেন। দ্বিতীয় ধাপে সর্বোচ্চ ১৫,০০০ মুসল্লি ওমরা পালন করতে পারবেন। আর তৃতীয় ধাপে সুযোগ পাবেন বিদেশি সহ ২০,০০০ মুসল্লি। করোনার প্রাদুর্ভাবের কারণে গত মার্চে উমরা কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি আরব। এবার হজও পালিত হয় সীমিত পরিসরে। করোনা আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ভালো বোধ করছেন। আগামী কয়েকদিন তাকে আসল পরীক্ষা দিতে হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে পরিবারের সদস্য ও হোয়াইট হাউসের স্টাফদেরও করোনা পরীক্ষা শুরু হয়েছে। ভাইরাসকে বুড়ো আঙুল দেখিয়ে চলা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ভর্তি। সেখানে তাকে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। শুক্রবার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে প্রেসিডেন্টের শারীরিক পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউস থেকে পরস্পর বিরোধী বক্তব্য দেন স্টাফরা। এতে বিরক্ত হন ট্রাম্প।
তাই শনিবার নিজেই ভিডিও বার্তায় তার অবস্থার কথা জানান। টুইটারে প্রকাশ করা 4 মিনিটের ওই ভিডিওতে ট্রাম্পকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল। তিনি বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার সময় তেমন ভালো বোধ করছিলেন না, তবে এখন অনেকটা ভালো লাগছে তার। I came here, wasn't feeling so well. I feel much better now. We're working hard to get me all the way back. I have to be back. তিনি জানান, আগামী কয়েকদিন তাকে সত্যিকার পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এই কদিন কি ঘটে তা প্রত্যক্ষ করার জন্য প্রস্তুত তিনি। আত্মবিশ্বাসী ট্রাম্প বলেন, তিনি দ্রুতই ফিরে আসবেন এবং যেভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন সেভাবেই শেষ করতে চান। You don't know over the next period of a few days. I guess that's the real test. So we'll be seeing what happens over those next couple of days. I think I'll be back soon. And I look forward to finishing up the campaign the way it was started and the way we've been doing. ট্রাম্পের শারীরিক উন্নতিতে সন্তুষ্ট চিকিৎসকরা। তারা জানিয়েছেন তার শ্বাসকষ্ট নেই এবং অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ছে না। At this time, the team and I are extremely happy with the progress the president has made. Thursday, he had a mild cough and some nasal congestion and fatigue, all of which are now resolving and improving. ইতোমধ্যে স্টাফদের মধ্যে বেশ কয়েকজনের করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হোয়াইট হাউসের সব কর্মকর্তা ও প্রেসিডেন্টের পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হচ্ছে। গত শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটের মনোনয়ন ঘোষণার দিন হোয়াইট হাউসের রোজ গার্ডেনে অন্তত 200 অতিথি উপস্থিত ছিলেন, যাদের বেশিরভাগের মুখেই মাস্ক ছিল না। ধারণা করা হচ্ছে এই অনুষ্ঠানেই করোনার বিস্তার হয়েছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে খেলার খবর। ক্লেবন স্পোর্টস নিউজ। ফুটবলের উন্নয়নে আরও জোরালোভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত কাজী সালাউদ্দিন। বাফুফের নির্বাচনে জয়ী হয়ে রোববার যান ফেডারেশনে। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। আগের সালাউদ্দিন বাংলাদেশে 2008-এ যখন ফুটবল বন্ধ হয়ে গেছিল, এই 2020-এর মধ্যে ফুটবলটা 12 বছর ধরে লিগটা মাঠে আছে। আমি একই কথা বারবার রিপিট করছি, বিকজ মাঠে বল থাকলেই তো টিম হবে, এবং এখনও থেকে বলটা থাকবে, এবং উইথ হাইয়ার স্পিড, মোর এনার্জি, বিকজ এখন তো অভ্যাস হয়ে গেছে থাকা। আগে তো অভ্যাস ছিল না, প্রথমে তো অভ্যাস করে ফেলেছি। এটিকে হাই স্পিডে যাবে, সো দ্যাট উইল বি দ্য ডিফারেন্স। দক্ষ ও যোগ্য সদস্যরাই বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটিতে মনোনীত হয়েছেন বলে জানান ফেডারেশনের নতুন সভাপতি ডক্টর আব্দুল মালিক। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন হলো গত 27 সেপ্টেম্বর। নতুন এই কমিটির পরিচিতি সভা শেষে সন্তোষ প্রকাশ করলেন ফেডারেশনের সভাপতি। অ্যাডহক কমিটি ভালো হয়েছে, যোগ্য ব্যক্তিরা এখানে এসেছেন, আমরা খুবই হ্যাপি। এখানে আমরা স্পন্সর থেকে শুরু করে যারা স্পন্সরিং করতে পারবেন, যারা সংগঠক হিসাবে অতীতে খেলেছেন, সংগঠন করেছেন, জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন, বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন, অভিজ্ঞতা আছে, তাদের সমন্বয়ে কিন্তু এই কমিটি হয়েছে। আমরা এরপরে নির্বাচনে যাব এবং নির্বাচিত কমিটি আবার আসবে, আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি। এর আগে যারা ফেডারেশন চালিয়েছেন তাদের নানা দুর্নীতির কারণে অনেক সমালোচনা হয়েছে। সেই ভাবমূর্তি ঠিক করাই এখন চ্যালেঞ্জ সাধারণ সম্পাদকের জন্য। তবে আপাতত তাদের বড় দায়িত্ব ফেডারেশনের নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচন করার জন্য প্রথম হচ্ছে কাউন্সিল লিস্ট, সেটা আমরা আগামীকাল থেকে 1 সপ্তাহের মধ্যে তৈরি করছি। তারপরে সেগুলো পৌঁছানোর পরে পর্যায়ক্রমে আমরা এটাকে রান করাবো, এবং এর মধ্যে দিয়েই আমরা চেষ্টা করব যদি কোভিড যদি কোনো প্রবলেম ক্রিয়েট না করে, তাহলে আমি ফার্স্ট ডিভিশন টুর্নামেন্টটা করার জন্য সর্বপ্রথম হাতে নেব। ব্যাডমিন্টন ফেডারেশনকে নির্বাচিত কমিটির হাতে তুলে দেওয়ার জন্য এই অ্যাডহক কমিটি সময় পাবে 3 মাস। জেনিয়া চিশিম, এটিএন নিউজ, ঢাকা। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্রিকেটের জন্য সৌদি প্রবাসীদের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট। 2 শিশুর অধিকার রক্ষায় মধ্যরাতে বসল হাইকোর্ট। কানাডা অস্ট্রেলিয়ায় বাড়ি পাওয়া গেল স্বাস্থ্যের হিসাব সহকারীর, তদন্ত চলছে দুদকে।
ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যায় 2 গৃহকর্মীর মৃত্যুদণ্ড। করোনায় আরও 23 জনের মৃত্যু, মহামারীতেও কমছে না অপরাধ। মানব পাচারে জড়িত 10 থেকে 12 জনের নামে রেড অ্যালার্ট জারি করছে সিআইডি। ফের সরাসরি সিলেট লন্ডন ফ্লাইট চালু। ওমরা পালন শুরু, খুলে দেওয়া হয়েছে মসজিদুল হারাম। এবং ফুটবলের উন্নয়নে আরও কাজ করার প্রতিশ্রুতি কাজী সালাউদ্দিনের। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।